আচ্ছা, আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়েছিলাম? হ্যাঁ, পার্মানেন্ট সেটেলমেন্ট কত সালে হয়েছিল? পার্মানেন্ট সেটেলমেন্টের ফিচারগুলো কি কি ছিল? হ্যাঁ, ফিচারগুলো কি কি ছিল পার্মানেন্ট সেটেলমেন্টের? বুঝি না। কারা? জমিদার বা নবাবরা কি হয়েছিল? জমিগুলো ফেরত পেয়ে, মানে তাদের নিজেদের জমি যেগুলো ছিল সেগুলো ফেরত পেয়েছিল, তাই না? ফিক্সড রেভিনিউ ছিল। আচ্ছা, ফিক্সড রেভিনিউ ছিল। তারপরে আরেকটু ছিল, হ্যাঁ, ফিক্সড রেভিনিউ ছিল। যদি রেভিনিউ সঠিক সময় না দিতে পারতো তাহলে কি হতো? জমি সেল করা লাগতো। আলটিমেটলি কাদের কাছে যেত জমিগুলো? ব্রিটিশদের কাছেই যেত, তাই না? আচ্ছা, এটা রেজাল্টের মধ্যে কি কি ছিল? বাজেট প্ল্যান ছিল, তাই না? আর কি ছিল? ইকোনমিক গ্রোথ কেন হচ্ছিল? কারণ যেহেতু ওদেরকে হচ্ছে রেভিনিউ বা ট্যাক্সেস এগুলো পে করা লাগতো সঠিক সময়ে, সঠিক অ্যামাউন্টটা, মানে যে অ্যামাউন্টটা ওদেরকে ফিক্স করে দেওয়া হতো। হ্যাঁ, সো দেখা গিয়েছে যে প্রোডাকশন বাড়ানোর জন্য যে আগেরকার যে আনইউজড যে ল্যান্ডগুলো ছিল বা যেসব ল্যান্ডগুলো হচ্ছে আপনার বেসিক্যালি জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গলগুলোকে ক্লিন করে ওইখানে ওরা কি করলো? ফার্মিং শুরু করলো। ঠিক আছে, ফার্মিং শুরু করলো। যেই আনইউজড ল্যান্ডগুলো ছিল সেগুলোতেও কি করলো? ফার্মিং শুরু করলো। এতে করে কি প্রোডাকশন বেড়ে গেল, তাই না? আর কি কি ছিল? এটা তো তাও পজিটিভ, তাই না? নেগেটিভের মধ্যে কি কি ছিল? নো অ্যাকিউরেট সার্ভে। কেন? এটা কেন ছিল? নো অ্যাকিউরেট সার্ভেটা কিসের ছিল? পিছন থেকে বলেন তো, নো অ্যাকিউরেট সার্ভেটা কিসের বেসিসে ছিল? ফিক্স কিছু না, খাজনার পরিমাণ ফিক্স ছিল, কিন্তু কিসের পরিমাণ ফিক্স ছিল না? জমি, হ্যাঁ, মানে ওদের এক্স্যাক্ট কোনো মানে মার্ক করা ছিল না যে ওদের এইটুকু পর্যন্তই ওদের জমি। সো যে এক্সট্রা যে পার্টটুকু, যদি কারো কোনো জমিদারের সেই পার্টটুকু নাও হয়ে থাকে, যেহেতু এক্স্যাক্ট কোনো মার্ক করা ছিল না, সো ওই জমির খাজনা ওদের উপর আরোপ করা হতো। হ্যাঁ, যে আপনাদেরকে ওইটারটাও দিতে হবে। আলটিমেটলি কি ওদেরকে টর্চার করা বেসিক্যালি, যে তুমি দিবা, তুমি না দিতে পারলে আলটিমেটলি ওরা তো কোনো কথা শুনবে না। ওরা কি করবে? ওদের জমি নিয়ে নিবে। আলটিমেট গোল কি তাদের? তাদের জমিগুলা নিজেদের করে নেওয়া, তাই তো? তারা এত কিছু করছে, পার্মানেন্ট সেটেলমেন্ট করলো, তাদের জমি তাদেরকে দিয়ে দিল, ফাইন, কিন্তু আলটিমেট গোল কি? এটা যে কোনোভাবে বুমেরাং হয়ে জমিগুলো যাতে তাদের কাছেই আসে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আলটিমেটলি কি? এই যে এইভাবে করে যে আপনার কর তাদের উপর আরোপ করা হলো, খাজনা আরোপ করা হলো, তাতে কি হচ্ছে? ওদের উপর কি একটা মানসিক প্লাস শারীরিক সব ধরনের কি টর্চার চলছে, তাই না? কারণ এই যে আরেকটা রিজন ছিল, আরেকটা রেজাল্ট ছিল যে জমিদাররা যখন আস্তে আস্তে একটু প্রফিটেবল হতে লাগলো, ওরা আস্তে আস্তে কোথায় মাইগ্রেট করা শুরু করলো? সিটিতে। 4 নাম্বার রেজাল্ট ছিল, আমি সেদিন লিখে দিয়েছিলাম যে ওরা হচ্ছে সিটিতে মাইগ্রেট করা শুরু করলো জমিদাররা। তাহলে জমিদারদের যে জমিগুলা যেগুলো থেকে ওরা খাজনা পায়, এগুলো তাহলে কারা দেখতো, কারা দেখাশোনা করতো? ওরা কিছু রেন্ট কালেক্টরদেরকে রেখে গিয়েছিল, মানে লোক নিয়োগ করে রেখে গিয়েছিল এক কথায়। কোনো কি জিজ্ঞাসা আছে? আচ্ছা, সো ওরা হচ্ছে কিছু লোক নিয়োগ করে রেখে গিয়েছিল যে তোমরা আমাদের হয়ে খাজনাগুলো তুলবা, আমাদেরকে দিবা, আমরা হচ্ছে এগুলা কাকে দিব? গভর্নমেন্টকে দিব। কারণ আলটিমেটলি দিতে হবে কাদেরকে? জমিদারদের। জমিদাররা কোত্থেকে পাবে? পিজনদের কাছ থেকে পাবে, মানে হচ্ছে কৃষকদের কাছ থেকে পাবে। সো যেহেতু জমিদাররা চলে গেল, জমিদাররা এগুলো দেখাশোনা করছে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে? জমিদারদের ঠিক করা যে লোকগুলো, তারা কি হচ্ছে? তারা ওই খাজনার জন্য কৃষকদের উপর কি অত্যাচার করতো, মানসিক শারীরিক অত্যাচার করতো আলটিমেটলি। এতে করে কৃষকরাও কি অতিষ্ঠ হয়ে গেল,
এইভাবে করে কিন্তু স্বাভাবিক আপনাকে যদি আমি একটা কাজে সবসময় যদি করতে থাকি, ডাউন করতে থাকি সবসময়, সেখানে কি এই যে ফার্স্টের দিকে বললাম না প্রোডাকশন বেড়ে গেল, এইসব কারণে প্রোডাকশনটাকে আস্তে আস্তে কি হতে থাকলো, ডাউন হতে থাকলো। এক তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আনইউজড ল্যান্ড, জঙ্গল এগুলো ক্লিয়ার করে কি ওরা প্রোডাকশনটাকে বাড়ালো, যেহেতু ওদেরকে খাজনা দিতে হবে সঠিক টাইমে। কিন্তু আলটিমেটলি যখন ওরা এত পরিমাণে টর্চারের শিকার হলো তখন কি আস্তে আস্তে কি ওদের এই প্রোডাকশনটাও আস্তে আস্তে কমতে লাগলো। আলটিমেটলি কি একটা অ্যানার্কি ক্রিয়েট হয়ে গেল সবার মধ্যে, শুধুমাত্র যে পিজেন্টদের মধ্যে তা না, মানে যারা শুধুমাত্র কৃষক ছিল তাদের জন্য না। এই খাজনাগুলো কাদের পে করা লাগতো? কৃষকদেরকে পে করা লাগতো হচ্ছে রেন্ট কালেক্টরদের। রেন্ট কালেক্টররা তারা কাদেরকে দিত? জমিদারদের দিত। জমিদাররা কাকে দিত? গভর্নমেন্টকে দিত। এবার জাস্ট এটাকে রিভার্স করে যে এখন যদি জমিদাররা যদি ঠিক টাইমে যদি রেভিনিউ না দিতে পারে, ট্যাক্স যদি না দিতে পারে, তাহলে কি হচ্ছে, কাদের উপর অত্যাচারটা আসছে? রেন্ট কালেক্টরদের উপর। ফার্স্টে হচ্ছে কি জমিদারদের উপর অত্যাচারটা আসছে। জমিদাররা তখন এই প্রেশারে কাদেরকে টর্চার করছে? রেন্ট কালেক্টর। রেন্ট কালেক্টররা কাদেরকে টর্চার করছে? ফার্মারদের, তাই না? একটা রিভার্স রিয়াকশন আসছে। তখন কি আস্তে আস্তে যে প্রোডাকশনটা যে গ্রো করেছিল যে প্রোডাকশনটা ডাউন হয়ে গেল, এবং আস্তে আস্তে কি ওদেরও তো প্রফিট কম হচ্ছে, তাই না? ওরাও তো লসের মধ্যে পড়ে যাচ্ছে। তখন কি হয়তো জমি বিক্রি করে দেওয়া লাগছে, জমি সব কিছু ফুলফিল করতে পারছে না। সো ওদের মধ্যে কি একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসলো, হ্যাঁ, রেবেলিয়াস একটা মেন্টালিটি ক্রিয়েট হলো যে আমরা এটা মানে আর মেনে নিতে পারছি না, সো আমাদের এখন কিছু একটা করতে হবে। মানে এতদিন এত বছরের পর বছর তাদের উপর যে অত্যাচারটা চলে আসছে, এটা তো আমি জাস্ট একটু বলছি, বাট এটা তো অনেক বছরের একটা ব্যাপার, তাই না? তো এই যে বছরের পর বছর ওরা যে টর্চারগুলো পেয়ে আসছে, তো এইগুলো থেকে ওরা এখন হচ্ছে কী চাচ্ছে? মুক্তি চাচ্ছে। তখন কি হলো, ওদের মধ্যে একটা রেবেলিয়াস মেন্টালিটি চলে আসলো যে আমরা এই ব্রিটিশদের কাছ থেকে আমরা কি মুক্তি চাই, আমরা ইন্ডিপেন্ডেন্স চাই, ঠিক আছে? তখন আপনার হচ্ছে 100 বছর পর, হ্যাঁ, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। তাহলে পলাশির যুদ্ধের 100 বছর পর তাহলে কত হয়? 1857, তাই না? 1857 সালে 100 বছর পর আপনার হচ্ছে ওরা হচ্ছে একটা বিদ্রোহ করলো, ঠিক আছে? ফার্স্ট এটাকে বলা হয় হচ্ছে আপনার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তে এই বিদ্রোহটা বেসিক্যালি কারা করেছিল? আপনার যারা সিপাহীরা ছিল, হ্যাঁ, সিপাহীরা ছিল, পিজেন্টরা যারা ছিল, তারপর নেটিভ কিংরা যারা ছিল, বেসিক্যালি জমিদার, সবার সম্মিলিত একটা ছিল আর কি, হ্যাঁ, মিউটিনি ছিল। আচ্ছা, মিউটিনি বা রেবেলিয়ন যেটাই বলেন, দুইটার মিনিং হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে? আচ্ছা, সো যেটা হয় এটা রিজনগুলো বেসিক্যালি কী ছিল? রিজনগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, রিজনগুলো বলার আগে এটার স্টেটটা একটু বলি যে কোথাকার পিপলরা বেশি রেবেলিয়াস ছিল। আপনার নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন পার্ট, ঠিক আছে? আপনার পলাশির যুদ্ধের 100 বছর পর, পলাশির যুদ্ধ হয়েছিল 1757-তে, তাই না? ঠিক তার 100 বছর পর আপনার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের মিউটিনি বলতে হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের যে যুদ্ধটা, সেটা হচ্ছে তারা ফর্ম করে, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে এই যে এই যুদ্ধটা যে তারা করে, মানে এই ইন্ডিপেন্ডেন্সের জন্য তারা যে বিদ্রোহটা ঘোষণা করে, এটা কেন করে? এই যে এতক্ষণ যা যা বললাম একটু একটু এটা, কিন্তু এটাকে 3টা পার্টিকুলার রিজনে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আমি স্লাইড কেন বের করে রাখছি? আচ্ছা, 3টা ইন্ডিভিজুয়াল রিজনে ভাগ করা হয়েছে, হ্যাঁ। রিজন 1 হচ্ছে পলিটিক্যাল কজ, রিজন 2 হচ্ছে
ইকোনমিক্যাল কজ, আর 3 হচ্ছে মিলিটারি কজ। হ্যাঁ, এই মূলত 3টা কারণ, মানে ওদের সব কিছুকে গুছিয়ে এই 3টা কারণের অন্তর্ভুক্ত করা হয়েছে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, মিলিটারি। আচ্ছা, আমরা যে এতক্ষণ যা যা বললাম না, এই সব কিছুর রিজন, মানে এই যুদ্ধটা কেন হয়েছে, এটাকে 3টা রিজনে ভাগ করা হয়েছে। কিসের জন্য যুদ্ধটা শুরু করেছিল বা বিদ্রোহটা তারা করেছিল, এই রিজনটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে ইকোনমিক্যাল কারণ, আর একটা হচ্ছে কি মিলিটারি কজ, মিলিটারির কারণ আর কি। ঠিক আছে, আচ্ছা, সো যুদ্ধটা বেসিক্যালি শুরু হয়েছিল যে সেপয় বলা হয় ইংলিশে, সিপাহী, এবং সিপাহীদের সাথে আদার্স যারা ছিল, আদার্স কারা কারা ছিল, আপনার জমিদাররা ছিল, ফার্মাররা ছিল, ঠিক আছে, সবাই মিলে মূলত। কিন্তু বেসিক্যালি এটার মেইন এটা ছিল যে নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন পার্ট থেকে, হ্যাঁ, মানে মেইন ফ্লেমটা যেটা আসছিল আর কি। আচ্ছা, আচ্ছা, পলিটিক্যাল কজের মধ্যে কি, পলিটিক্যাল কজের মধ্যে হচ্ছে মানে ব্রিটিশরা কি করছিল, ওদের তো কিছু স্টেট তো ওদের আন্ডারে ছিল, ওরা আশেপাশের নেটিভ আরও অনেকগুলো স্টেট, যেমন হচ্ছে আপনার কি আপনার হচ্ছে সাতারা, ঝান্সি, নাগপুর, সাম্বলপুর, ওয়াগাদ, উদয়পুর, এইসব স্টেটগুলো যেগুলো আগে হচ্ছে এদের আন্ডারে ছিল না, ওগুলোকেও তারা জোরপূর্বক তাদের আন্ডারে করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা রিজন। হ্যাঁ, পলিটিক্যাল কজের মধ্যে এটা একটা রিজন যে তারা হচ্ছে বিভিন্ন নেটিভ যে ল্যান্ডগুলো ছিল সেগুলোকে তাদের আন্ডারে করে নিয়েছে। ঠিক আছে, এটা একটা রিজন, যেটা কি তাদের তখনকার যে রাজারা ছিল, মানে ওইসব এলাকার যারা রাজারা ছিল, হ্যাঁ, ওদের মধ্যে কি এক ধরনের ফিয়ার, এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন, এক ধরনের ক্ষোভের জন্ম দিয়েছে, মানে ইটস কাইন্ড অফ অ্যাঙ্গার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা রিজন কি ছিল, আরেকটা রিজন ছিল তখন একটা মতবাদ ওরা তৈরি করেছিল যেটাকে বলা হয় হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। আচ্ছা, এই ডক্ট্রিন অফ ল্যাপসের মেইন এটাই, মানে মেইন রিজনটাই ছিল যে তারা ভারতীয় রাজ্য আত্মসাৎ করবে যেভাবেই হোক। এই যে তারা কর মানে বেশি বেশি কর আরোপ করছে, তারপরে রেভিনিউ চাচ্ছে, মূল উদ্দেশ্য কি, যাতে জায়গা জমি বা পুরা যে বাংলার যা কিছু আছে, এই যাতে সুন্দর করে বললো যে আমি জমি তোমাদেরকে আমি তোমাদের জায়গাগুলো দিয়ে দিচ্ছি, আলটিমেটলি কি তারা কি ইচ্ছা করে দিয়েছে? তারা একটা স্টেবল সিচুয়েশন আনতে চাচ্ছে যাতে করে তারাও হ্যাপি থাকে, কিন্তু আলটিমেট গোল কি, সব কিছু ঘুরে ফিরে নিজেদের আয়ত্তেই আনা। ঠিক আছে, সো বেসিক্যালি এই ডক্ট্রিন অফ ল্যাপসের মেইন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে কি ভারতীয় রাজ্যকে নিজেদের আন্ডারে আনা। ঠিক আছে, এবং এই ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে, যেমন ধরেন ল্যাপস কথাটার মানে কি জানেন? ল্যাপস কথাটার মানে ছোটোখাটো কোনো ভুল, ধরেন আপনি ক্লাসের মধ্যে বসে নোক কাটছেন, ঠিক আছে, আমি হয়তো আপনাকে বললাম যে আপনি কান ধরে বেঞ্চের উপর দাঁড়ায় থাকেন, জাস্ট সিম্পল একটা মিস্টেক, এটার জন্য আমি আপনাকে বললাম আপনি কান ধরে দাঁড়ায় থাকেন। ঠিক আছে, বা আপনি হয়তো মাথায় হাত দিয়ে বসে আছেন, আমি বললাম যে মাথায় হাত দিয়ে কেন বসে আছো, দাঁড়ায় থাকো। সো ছোটোখাটো ভুল, ঠিক আছে, যেগুলোকে আমি ইগনোর করতে পারি, বাট ওরা ইচ্ছা করে এগুলাকে বিগ ইস্যুস ক্রিয়েট করতো। যেরকম হচ্ছে কি, যেমন রাজাদেরকে যদি কোনো রকম কোনো ছোটোখাটো অ্যালিগেশনস আসতো রাজাদের এগেনস্টে, যে এই রাজার এই শাসনটা ঠিক মতন হচ্ছে না, এই কাজটা ঠিক হচ্ছে না, বা সামহাও কোনো ছোটোখাটো মিস্টেক যেটা কিনা হয়তো সবার সামনে এটাকে বড় করে প্রেজেন্ট করে তাদেরকে কি করা হলো, তাকে রাজ্যচ্যুত করা হলো। তার মানে কি, রাজ্যচ্যুত করা মানে কি, তার যে স্টেটটা, তার যে জায়গাটা, সেটা কাদের আন্ডারে চলে আসলো, ব্রিটিশদের আন্ডারে চলে আসলো। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কিছু পয়েন্টগুলো লিখে নিতে পারেন। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি ছিল, আরেকটা পয়েন্ট হচ্ছে যে, যেমন ধরেন আগেরকার দিনে রাজাদের কি হতো, রাজার ছেলে রাজা হবে, তাই না? রাজার মেয়ে কিন্তু রাজা হতো না, রাজার ছেলে রাজা হতো।
এখন সব রাজার যে ছেলে হতো এটা তো কোনো গ্যারান্টি নেই, মেয়েও হতো বা হয়তো সন্তান হতোই না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তারা কি করতো, এখন তারা মারা গেলে তার রাজ্যকে শাসন করবে পরবর্তীতে। সো তাদের মধ্যে এই ছিল কি তারা হচ্ছে সন্তান দত্তকও নিত অনেক ক্ষেত্রে, যে আমি মারা গেলে আমার এই ছেলে পরবর্তীতে রাজা হবে, এটা চলছিল। কিন্তু এটাকেও তারা কি করলো, ব্রেক করলো কি, যে কোনো রাজার ছেলে, রাজা যদি দত্তক নেয় সেই ছেলে পরবর্তীতে রাজা হতে পারবে না। সো আলটিমেটলি কী হলো, আলটিমেটলি যেটা হলো যে ওই রাজা যদি মারা যায় তাহলে তার স্টেটটা কার হবে, তাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ছোটোখাটো অনেক নিয়ম, যেমন আরেকটা আছে বলছে যে আয়োধ্যার কথা বলছে, যে আয়োধ্যাতে নাকি হচ্ছে আপনার পাওয়ারের মিস ইউজ করা হয়েছে, মিস ইউজ করার কারণে আপনার হচ্ছে ওরা কি করলো, ওরা হচ্ছে আয়োধ্যাকে নিজেদের আন্ডারে করে নিল। সো এরকম ছোটোখাটো ভুলগুলোর কারণে ওদেরকে হচ্ছে এই ডক্ট্রিন অফ ল্যাপসের কারণে আপনাদের হচ্ছে ওদের জমিগুলোকে ওরা আত্মসাৎ করা শুরু করলো, যেই জমিগুলো রিটার্ন করে দেওয়া হয়েছিল সেই জমিগুলো তারা আত্মসাৎ করলো, ঠিক আছে। ফোনটা রেখে দেন বাবা, ফোন ব্যাগে। আচ্ছা, সো এগুলোর কারণে কি ওদের মধ্যে আস্তে আস্তে কি একটা রেবিলিয়াস মেন্টালিটি গ্রো করতে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এই ডক্ট্রিন অফ ল্যাপস বলা হয়ে থাকে, যে ডক্ট্রিন অফ ল্যাপস হচ্ছে মেইনলি কার আন্ডারে ছিল, লর্ড ডালহৌসির আন্ডারে। হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে যে লর্ড ডালহৌসি আসার আগে থেকে, লর্ড ডালহৌসির শাসনকাল ছিল মূলত হচ্ছে 1848 থেকে 1856। হ্যাঁ, স্পেলিং কি ঠিক আছে? আচ্ছা, কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে যে লর্ড ডালহৌসি শাসনে আসছে 1848 সাল থেকে, কিন্তু তার আসার আগে থেকেই কিন্তু এই মতবাদটা কিন্তু চালু ছিল, এই ডক্ট্রিন অফ ল্যাপসটা কিন্তু তার আসার আগে থেকেই কন্টিনিউ হচ্ছিল। কিন্তু তাকে কেন সবসময় বলা হয়, মানে তার নামটা কেন নেওয়া হয়, তার নামটা এর জন্যই নেওয়া হয়, সে যখন আসে সে ছিল বেসিক্যালি হচ্ছে আপনার গভর্নর জেনারেল, ঠিক আছে। তখনকার সে যখন আসছে তখন হচ্ছে তাকে বাংলার গভর্নর জেনারেল বানানো হয়। সো সে যখন আসে সে এই ডক্ট্রিন অফ ল্যাপসটাকে এতটা এগ্রেসিভলি মানে সাস্টেইন করায়, এত এগ্রেসিভলি অ্যাপ্লাই করে সবার উপরে, হ্যাঁ, যেটা হচ্ছে তার আগে যারা ছিল তারা এতটাও মানে এগ্রেসিভ ছিল না, ঠিক আছে। মানে সে খুব স্ট্রিক্টলি এটাকে মেনটেন করতো, যার কারণে তার নাম আসে। এই যখন ডক্ট্রিন অফ ল্যাপস এই মতবাদটার কথা আসে তখন আসে মনে করা হয় যে লর্ড ডালহৌসি হয়তো এটাকে এস্টাবলিশ করেছে, বাট এক্স্যাক্টলি লর্ড ডালহৌসি আসার আগে থেকে এটা এস্টাবলিশড ছিল, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আপনার এটা কি ছিল, কি কজ ছিল, এটা পলিটিক্যাল কজ ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ইকোনমিক্যাল কজ। হ্যাঁ, আচ্ছা, ইকোনমিক্যাল কজের মধ্যে কি ওই যে বলছিলাম যে আপনার হচ্ছে ফার্মারদের উপর কি, পিজনদের উপর কি রেভিনিউ যদি ঠিক সময় যদি ওরা পরিশোধ করতে না পারতো, ওদের মধ্যে কি মানসিক শারীরিক অত্যাচার করা হতো, তাই না, অত্যাচার চালানো হতো। সো এই যে এক্সট্রা রেভিনিউ, এক্সট্রা ট্যাক্স এগুলো যে ওদের উপর যে ইম্পোজ করা হচ্ছে, এটার কারণে কি, এটার কারণে তারা যে অত্যাচার করছে সেগুলো থেকেও কি তাদের মধ্যে এক ধরনের রেবেলিয়াস মেন্টালিটি ক্রিয়েট হয়। পাশাপাশি তখনকার যে রাজারা ছিলেন, রাজারাও তো এটার ভুক্তভোগী ছিলেন, রাজা নবাব যাই বলেন না কেন সবাই এটার ভুক্তভোগী ছিল। সো বেসিক্যালি এসবের কারণে তারা হচ্ছে গিয়ে আরও রেবেলিয়াস হয়ে ওঠে, ঠিক আছে। আবার এখানে দেখেন ওরা কি করছে, যে 3rd নম্বর পয়েন্টে বলছে যে অন দি ওয়ান হ্যান্ড দেয়ার ওয়াজ ডিস্ট্রাকশন অফ দ্য লোকাল ইন্ডাস্ট্রিজ। কেন ডিস্ট্রাকশন হচ্ছে এবার বুঝতে পেরেছেন? একটু আগে কিন্তু আমি বলেছিলাম লোকাল ইন্ডাস্ট্রি ডিস্ট্রাকশন কেন হচ্ছে।
বেশি প্রফিটের আসে যখন কি বেশি বেশি রেভিনিউ তাদের জন্য তাদের উপর আরোপ করা হলো, এতে করে কি আপনার হচ্ছে ফার্মার জমিদার সবার ক্ষেত্রে কি এটা একটা নেগেটিভ ইফেক্ট পড়লো। ওরা কি করলো, আগে যেভাবে তারা হচ্ছে কাজের প্রোগ্রেস ছিল সেরকম প্রোগ্রেস তাদের মধ্যে ছিল না, যার কারণে কি আস্তে আস্তে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি ব্রেকডাউন হতে লাগলো। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি বলছে, অন দি আদার হ্যান্ড উইথ দ্য ভিউ অফ অ্যাকোয়ারিং মোর প্রফিটস ল্যান্ডস ওয়ার গিভেন লিজ। লিজ মানে তো বুঝেন, ল্যান্ডগুলোকে লিজ দেওয়া হতো। ঠিক আছে, যার কারণে কি এটাও একটা রিজন ছিল। সো তারপর কি বলেছে, অ্যাজ আ রেজাল্ট দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ বেঙ্গল ওয়াজ রুইনড অ্যাবসলিউটলি। আচ্ছা, তো সব কিছু মিলিয়ে আপনার কি তখনকার ওদের যে ইকোনমিক্যাল স্ট্রাকচারটা আস্তে আস্তে কি ডিস্ট্রয় হতে থাকলো এবং ওরা কি আস্তে আস্তে আর রেবেলিয়াস হতে লাগলো। ঠিক আছে, আচ্ছা এটা গেল ইকোনমিক্যাল কজ। আরেকটা হচ্ছে মিলিটারি কজ। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যে এখানে পয়েন্টগুলো লিখছি আমি জাস্ট এটা জিস্ট কথাটুকুই লিখছি, হ্যাঁ, কিন্তু আপনাদের যখন এক্সামে আসবে আপনাদের কিন্তু এটাকে এখানে যেরকম এলাবোরেট করে দেওয়া আছে, মানে এই কথাগুলোকে আমি জাস্ট জিস্টটুকু লিখছি, মানে ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ডগুলো সেগুলাই লিখছি, কিন্তু আপনাকে সেটাকে ইলাবোরেট করে লিখতে হবে। এখানে যেরকমভাবে ইলাবোরেট করে লেখা আছে বা আপনি একবার পড়লে বা আমার লেকচারটা শুনলে বুঝতে তো পারবেন, এটা তেমন কোনো কঠিন ভাষায় কোনো কিছু বলছি না, এটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে থেকে কিভাবে হচ্ছে, হ্যাঁ, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনটার ইফেক্টে কোনটা হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? সুন্দর করে জিনিসটা গুছায় লিখবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি মিলিটারি কজ। মিলিটারি কজের মধ্যে কি দেখেন, ওরা তো ব্রিটিশ, মানে বলে না যে কিছু একটু বেশি হলে বলে না যে তুই তো ব্রিটিশ, এভাবে বলে না, কেন বলে? কারণ ওরা ছিল খুব সূক্ষ্ম বুদ্ধির, তাই না? মানে ওরা তীক্ষ্ণ বুদ্ধি, হ্যাঁ আমি, আচ্ছা তীক্ষ্ণ বুদ্ধির। তো ওরা কি করতো, ওদের হচ্ছে ওদের যারা সোলজার ছিল বা আর্মিতে যারা ছিল সব তো ছিল ব্রিটিশ, ওরা কি করলো, ওরা হচ্ছে চিন্তা করলো যে আমরাই শুধু থাকবো না, আমরা হচ্ছে বাংলার যত হিন্দু মুসলিম যারা আর্মির লোকেরা আছে তাদেরকেও আমরা ইয়া করব, কি করব, পোস্ট দিব, ঠিক আছে, যাতে করে ওরা এটা বলতে না পারে যে তাদের সাথে কি করা হয়েছে, পার্শিয়ালিটি করা হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওদেরকে পোস্ট দেওয়া সত্ত্বেও ওদের সাথে কি করা হতো, অন্যায় করা হতো। কীরকম অন্যায় দেখেন, যেরকম হচ্ছে ওদের র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু এক ধরনের কি ছিল, ডিসক্রিমিনেশন ছিল। সাপোজ ধরেন আমি এখন জয়েন করলাম, কিন্তু আমার পরে হচ্ছে কেউ হয়তো এক বছর পরে জয়েন করলো, হিসেব মতে কি আমার প্রমোশন আগে হওয়ার কথা, তাই না? তো দেখা গিয়েছে যে ও যেখানে আছে সেখানেই আছে, যেই র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কে আছে, বাট ওর জুনিয়র যারা তাদেরকে হয়তো হায়ার প্রমোশন দেওয়া হচ্ছে। সো এরকম করে কি, তারপর কি আপনার হচ্ছে স্যালারি র্যাঙ্কের মধ্যে একটা ভাস্ট গ্যাপ ছিল। তারপর বাংলার যারা আর্মিরা ছিল আর কি, তারা কি ছিল, লেস প্রিভিলেজ ছিল, তাদেরকে কম প্রিভিলেজ দেওয়া হতো, ঠিক আছে। তারপর প্রমোশন থেকে ডিপ্রাইভ করা হতো, হ্যাঁ। তারপর হচ্ছে একটা পার্শিয়াল বিহেভিয়ার, বায়াসডনেস, যারা ইংলিশ যারা ছিল মানে ব্রিটিশ যারা ছিল তাদের প্রতি কি তাদের সহমর্মিতা অনেক বেশি ছিল, আর যারা হচ্ছে বেঙ্গলরা যারা ছিল, বাংলার যারা আর্মি ছিল, হিন্দু মুসলিম যারাই ছিল না কেন, তাদের প্রতি কি একটা কি ব্যবহার, এগ্রেসিভনেস, হ্যাঁ, সবসময় তাদেরকে হচ্ছে ডমিনেট করে রাখা, একটা ডমিনেশন কাজ করতো তাদের প্রতি, ঠিক আছে। সো এগুলো একটু পয়েন্ট করে লিখবেন।
সোলজার, হ্যাঁ সোলজার, DIER, লাস্টে কি আমি একটা ই, আচ্ছা মানে বেসিক্যালি SOLDIER, ঠিক আছে। আপনার ফার্স্টেরটা হচ্ছে ভ্যাস্ট গ্যাপ ইন স্যালারি অ্যান্ড র্যাঙ্ক, সেকেন্ডটা হচ্ছে লেস প্রিভিলেজ, থার্ড হচ্ছে ডিপ্রাইভড ফ্রম প্রমোশন, আর ফোর্থ হচ্ছে পার্শিয়াল অ্যান্ড অডিশিয়াস বিহেভিয়ার। এই জিনিসগুলো পয়েন্ট করে লিখবেন, হ্যাঁ। কোনটা? সিতে হচ্ছে ডিপ্রাইভড ফ্রম প্রমোশন, DEPRIVED, ডিপ্রাইভড ফ্রম প্রমোশন, পার্শিয়াল অ্যান্ড অডিশিয়াস বিহেভিয়ার। পার্শিয়াল মানে বায়াসডনেস আর কি, এক পক্ষ, সবসময় নিজেদের লোকেদের পক্ষ নেয়া আর কি। অডিশিয়াস মানে হচ্ছে যারা হচ্ছে বাংলার যারা সোলজার ছিল তাদের সাথে হচ্ছে এক কথায় বাজে ব্যবহার করা আর কি সবসময়। কোনটা? সি হচ্ছে ডিপ্রাইভড ফ্রম প্রমোশন। আর ফোর্থ হচ্ছে পার্শিয়াল অ্যান্ড অডিশিয়াস বিহেভিয়ার। আচ্ছা, এটা একটা রিজন গেল। আরেকটা রিজন হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ গান। আচ্ছা, ওই সময় হচ্ছে তাদের হচ্ছে একটা নতুন গান হচ্ছে ওদের ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটার নাম ছিল হচ্ছে এনফিল্ড, ঠিক আছে। এবং প্রবাবলি ওই গানে হচ্ছে যে বারুদ ভরা লাগতো, ঠিক আছে, বা বুলেট ভরা লাগতো, সেটা হচ্ছে ওই যেখানে আর কি হচ্ছে বুলেটটা মানে ইনসার্ট করা হতো, সেখানে হচ্ছে কার্ট্রিজ নামক একটা সাপোজ ডোর টাইপের কিছু একটা ছিল, হ্যাঁ, কাইন্ড অফ ক্যাপের মতন, যেটা কিনা আপনার দাঁত দিয়ে আপনার খুলে দেন হচ্ছে বুলেটটাকে ইনসার্ট করা লাগতো ভিতরে। তো জিনিসটা হচ্ছে যে যেহেতু আপনার বাংলার সোলজারদের মধ্যে কারা কারা ছিল, হিন্দু ছিল, মুসলিমও ছিল, ঠিক আছে। সো ওদের মধ্যে একটা রিউমার ছড়ানো হলো। কিছু বলবেন? কি বলেন? ও আচ্ছা, ঠিক আছে। কোনোটা বুঝতে প্রবলেম হচ্ছে এখনো? ডি হচ্ছে পার্শিয়াল অ্যান্ড অডিশিয়াস বিহেভিয়ার। পার্শিয়াল অ্যান্ড অডিশিয়াস। ও মাই গড, yeah sure. দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ গান এনফিল্ড। এনফিল্ডে যেখান থেকে বানান দেখে নেন, আমি আর মুছতে পারবো না আমি। না, ওইটা হচ্ছে বড় হাতের হবে। হ্যাঁ হ্যাঁ, যে রুমারটা ছড়ানো হয়েছিল যে আপনার যে কার্ট্রিজের ম্যাটেরিয়ালটা ছিল বেসিক্যালি আপনার গরু এবং শূকরের চামড়া দিয়ে হচ্ছে বানানো। এখন জিনিসটা যেটা হচ্ছে যে গরু হচ্ছে হিন্দুদের জন্য হচ্ছে স্যাক্রেড অ্যানিমাল, তাই না? সো তারা তো কখনো চাবে না সেটাকে মুখে দিতে। আবার হচ্ছে পোর্ক মানে শূকর যেটা ছিল সেটা মুসলিমদের জন্য কি হচ্ছে হারাম, তাই না, খাওয়া বারণ। সো ওরাও তো চাবে না এটাকে মুখে দিতে। সো তখন হচ্ছে কি ওরা কি তখন কি ওই ধরনের গানগুলোকে ইউজ করতে পারবে? যখন ওরা জানবে যে এগুলোর মধ্যে এই ধরনের ম্যাটেরিয়াল মিক্স করা আছে, ওরা কিন্তু তখন এই ধরনের গানগুলো ইউজ করতে চাবে না। আর যেহেতু তখন এটা মাত্র আসছে, এটা কিন্তু তখনকার সময়ের কি ছিল, আপডেটেড ভার্সন, মানে একদম কি বলে এটাকে, পাওয়ারফুল ছিল, ঠিক আছে।
সো এটা মানে ব্রিটিশরাও ইউজ করতো, বাংলা সোলজাররাও ইউজ করতো, কিন্তু যেহেতু এটা তখন লেটেস্ট ছিল, পাওয়ারফুল ছিল, সো ওরা কী করলো, ওরা এটাকে ইউজ করা থেকে কি করলো, মানা করে দিল। তো তখন কি এসব রিউমারের কারণে, এসব রিজনগুলোর কারণে ওরা তখন কি আস্তে আস্তে রেবেলিয়াস হয়ে গেল, ঠিক আছে। সো বেসিক্যালি তিনটা রিজন, পলিটিক্যাল, ইকোনমিক্যাল আর হচ্ছে কি মিলিটারি, এই তিনটা রিজন কে অ্যাকিউমুলেট করে ওদের মধ্যে যে রেবেলিয়াস মেন্টালিটি গ্রো করেছিল, সেটার কারণে তখন কি ওরা হচ্ছে কততে 1857 সালে প্রথম ইন্ডিপেন্ডেন্সের জন্য কি করে, বিদ্রোহ করে, ঠিক আছে। Struggle for independence. আচ্ছা, সো বেসিক্যালি এগুলোর উপর বেস করে কি তারা হচ্ছে তাদের প্রথম ইন্ডিপেন্ডেন্স ঘোষণা, ইন্ডিপেন্ডেন্সের যে বিদ্রোহ সেটাকে তারা স্টার্ট করে। এবং এটার ক্ষেত্রে প্রথমত এটা কোন কোন পার্ট থেকে আসে, নর্দার্ন এবং ইস্টার্ন পার্ট থেকে, তাই না? আমরা একটু আগে দেখেছিলাম যে নর্দার্ন আর ইস্টার্ন পার্ট থেকে। এবং এটা প্রথমত শুরু করেছিল কে, মঙ্গল পান্ডের নাম শুনেছেন না, সিপাহী বা সেপয়, উনি হচ্ছে ফার্স্ট এটার ফ্লেম রেস করেছিল, ঠিক আছে। ব্যারাকপুরে প্রথম হচ্ছে উনি গানশটের মাধ্যমে এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন বা বিদ্রোহটাকে শুরু করেছিলেন, ঠিক আছে। এবং এটা এটা কোথায় কোথায় এক্সটেন্ড করেছিল, মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বেঙ্গল, ঠিক আছে। এবং তারপর কি বলছে, ইন বেঙ্গল দ্য মিউটিনি টুক প্লেস ইন ঢাকা, চিটাগং, যশোর, সিলেট, রংপুর, দিনাজপুর, ঠিক আছে। উপরের ওগুলো কিন্তু বেঙ্গলের অন্তর্ভুক্ত, নিচেরগুলো বেঙ্গলের অন্তর্ভুক্ত, কিন্তু এটাকে আলাদা করে কেন বলা হয়েছে, ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে এখনকার চিন্তা করলে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর নিচেরগুলো কি ইস্ট বেঙ্গল। দ্যাটস ওয়াই দুটাকে আলাদা করে লেখা হয়েছে। বাট আলটিমেটলি তখনকার সময়কে পুরোটাই তো একটা বেঙ্গল ছিল, তাই না? এটাই আর কি, মানে এটাকে আবার কেউ অ্যামালগাম করে ফেলেন না, এটার জন্য বললাম। আচ্ছা, সো সেই মিউটিনিতে কারা কারা প্রমিনেন্ট পার্সন কারা কারা ছিলেন, আপনার মুঘল এম্পায়ার বাহাদুর শাহ টু, ঠিক আছে। আপনারা হচ্ছে বাহাদুর শাহ পার্কের নাম শুনেছেন, কোথায় আছে, পুরান ঢাকা, তাই না? ওটার আরেকটা নাম আছে এখন, ওটা কি, ভিক্টোরিয়া পার্ক। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আপনার বিদ্রোহীরা কি করলো, দিল্লি অকুপাই করে নিল, দিল্লিটাকে নিজের আন্ডারে করে নিল। এবং সেই মুহূর্তে তারা হচ্ছে মুঘল এম্পায়ার যিনি ছিলেন বাহাদুর শাহ টু, তাকে হচ্ছে তখন মানে তারা নিজেরাই এম্পায়ার ঘোষণা করে দিছে, তারা অকুপাই করে নিয়ে তারা বলছে এখন এখানকার এম্পায়ার হচ্ছে বাহাদুর শাহ টু যিনি ছিলেন। এবং আদার্স প্রমিনেন্ট যারা ছিলেন তারা হচ্ছে কি নানা সাহিব ছিলেন, কুইন অফ ঝাঁসি লক্ষ্মীবাই, তারপর বেগম হজরত মহল অফ অযোধ্যা, মানে অযোধ্যার মহলের কে ছিলেন, বেগম হজরত ছিলেন, মৌলভী আহমদুল্লাহ ছিলেন, আদার্স অনেকেই ছিলেন আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হয় যে তারা হচ্ছে প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু আলটিমেটলি তারা এটাতে জয়ী হতে পারেন না, তারা ডিফিটেড হন, তাই না? কারা ডিফিটেড হন, বেঙ্গল হচ্ছে কাদের এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে বা গভর্নমেন্টের এগেনস্টে ডিফিটেড হন। তখনকার গভর্নমেন্ট কে ছিল, হ্যাঁ, কর্নওয়ালিস, তাই না? আচ্ছা, সো তাদের এগেনস্টে কি হন, আপনার ডিফিটেড হন। আচ্ছা, সো সেই সময় তাদের যে পরিণতি হয়েছিল বেসিক্যালি, এই যেগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। আমি লিখছি না বলে তার মানে এমন না যে আপনারা এগুলো মনে রাখবেন না, এগুলো জাস্ট পড়লেই মাথায় থাকবে আশা করি। সো এটা রেজাল্টের দিক থেকে কি কি ছিল আপনার, যেমন হচ্ছে আপনার মুঘল এম্পায়ার যে বাহাদুর শাহ টু ছিলেন,
বাহাদুর শাহ 2 যিনি ছিলেন তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছিল? তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে রাঙ্গুনে। তখনকার নাম ছিল কি রাঙ্গুন, যেটা হচ্ছে বর্তমানে কি মিয়ানমার। 2 মানে বাহাদুর শাহের ছেলের নামও বাহাদুর শাহ, এই জন্য ওর নাম হচ্ছে বাহাদুর শাহ 2, জুনিয়র বাহাদুর শাহ। ইয়েস, জুনিয়র বাহাদুর শাহ। তারপর তার ছেলের নামও যদি বাহাদুর শাহ হয় তাহলে তার নাম কি রাখা হবে? জুনিয়র বাহাদুর শাহ, তাই না? সো ওইটা কি একটা অ্যাম্বিগিউটি ক্রিয়েট হয়েছে, 2, 3 এরকম আর কি নাম্বারিং করতো, ঠিক আছে? নামটা চেঞ্জ করে দিলে আপনার ইতিহাসের কিছুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন যে বাহাদুর শাহ পার্ক আছে, হ্যাঁ ওইটাই তাহলে হয়তো স্টাবলিশ হতো না, ঠিক আছে? হ্যাঁ এখন ভিক্টোরিয়া পার্ক। ও সরি। কুইন ঝান্সি রানী যিনি ছিলেন লক্ষ্মীবাই, ওনাকে মেরে ফেলা হয়েছিল নানা সাহেব হচ্ছে গায়েব হয়ে গিয়েছিল, ডিসঅ্যাপিয়ার্ড। কি? কুইন লক্ষ্মীবাই ওয়াজ কিল্ড, মানে ঝান্সি রানী লক্ষ্মীবাই যেটাকে আমরা বলি, জাস্ট আমি নামটা লিখেছি লক্ষ্মীবাই। BAI, আমি ফার্স্টে BI লিখেছিলাম, বাট BAI হবে। কোনটা? নানা সাহেব ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড। আলাদা ছিল, বাট উনি পালিয়ে গিয়েছিল। নানা সাহেব ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড মানে উনি গায়েব হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে দ্য ডিফিটেড সোলজার্স ফেসড ইনহিউম্যান টর্চার্স। সো ডিফিটেড সোলজারদের কী করা হয়েছিল? ওদের যে ডেড বডি ছিল ওদেরকে মেরে বাহাদুর শাহ পার্ক, মানে যেটা হচ্ছে বর্তমানে কি ভিক্টোরিয়া পার্ক, সেখানে ওদেরকে হ্যাং করে রাখা হয়েছিল, ঠিক আছে? ঝুলিয়ে রাখা হয়েছিল বেসিক্যালি। সো আলটিমেটলি যেটা হয় যে So basically হচ্ছে তাদের কি বলা হচ্ছে, the dead bodies of the defeated soldiers were seen hanging at the Bahadur Shah Park in Dhaka. The rulers created such a brutal
ইভেন্ট বাহাদুর শাহ পার্ক উইথ এ ভিউ টু ক্রিয়েটিং টেরর অ্যামং দ্য পিপল, ঠিক আছে, পিপলদের মধ্যে কি ভয় ক্রিয়েট করানোর জন্য তাদের ডেড বডিগুলোকে কি করা হয়েছিল, ঝুলিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, সো এভাবে করে আলটিমেটলি আপনার যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অফ বেঙ্গল অর ইন্ডিয়া যেটাই বলেন না কেন, সেটার যে মিউটিনি যেটা ওরা তৈরি করেছিল সেটা শেষ হয়েছিল, কারণ আলটিমেটলি তারা হচ্ছে ডিফিটেড। হ্যাঁ, তারা জিততে পারেনি সেই সময়টাতে। আচ্ছা, সো মূলত আপনার দ্য মিউটিনি অর রেবিলিয়ন যেটা ছিল 1857-তে, এটা কত সালে শেষ হয়েছিল, 1858-তে, ঠিক আছে। এভরিথিং এন্ডেড উইদিন জুলাই 1858 দো দ্য ইভেন্ট লেফট ফার রিচিং ইম্প্যাক্টস, কারণ এটার পরেও তো একটা ইম্প্যাক্টস তো ছিল, তাই না, যেটাকে বলা হয়েছে লিগেসি, ঠিক আছে। আচ্ছা, আজকে এইটুকু পর্যন্ত রাখি। আপনাদের হচ্ছে না যাবেন না, ওয়েট আপনারা চাইলে, আচ্ছা এটা কন্টিনিউ করি, সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের সম্পর্কে একটু আইডিয়া দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে লিখে নিয়ে আসছি যদি কোনো মিস হয়ে যায়। আচ্ছা, টপিকসগুলো হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দিব, ঠিক আছে, কিন্তু তার আগে আপনাদেরকে হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সেল ফাইল শেয়ার করবো, ওই যেটার মধ্যে আপনাদের মার্কস টার্কস সব কিছু আছে সিটির, ঠিক আছে, ওই ফাইলটা শেয়ার করে দেবো। ওই ফাইলের মধ্যে কি বললেন, ওইটাই তো বললাম, ওইটার মধ্যেই আপনাদের রেজাল্ট থাকবে, ঠিক আছে, সিটি 1-এর। তো ওইটার মধ্যে আপনাদেরকে কি করতে হবে, ওইখানে আপনাদের প্রত্যেকের আইডি, যারা যারা প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে, প্রেজেন্টেশন তো সবাইকে দিতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনাদের আইডিগুলো লিখবেন নাম সহ, সেকশন মেনশন করবেন, আমি হচ্ছে সেটা কারেসপন্ডিংয়ে আপনাদের টপিক দিব। আচ্ছা, কি, আচ্ছা আমি আসছি। হ্যাঁ, এটা গেল টপিক সম্পর্কে, আমি পরে বলছি, আগে জাস্ট বেসিক কথাগুলো সেটা আগে বলি। এখানে কোনো টিম থাকবে না, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, মনে থাকবে তো। আমি বলছি যে লিখে নেন, একটু লিখে নেন। হ্যাঁ, আচ্ছা, টপিক হচ্ছে 10 থেকে 12টা টপিক থাকবে, কিন্তু এটা আমি সিলেক্ট করে দিব, কারণ দেখা যাবে আপনাদেরকে দিলে দেখা যাবে একই টপিক নিয়ে বেশিরভাগই হচ্ছে আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি জাস্ট একটু ব্রিফ করি, তারপর আমি সব লিখে দিব। সেটা হচ্ছে যে আপনাদের টাইমিং থাকবে হচ্ছে টোটাল 5 থেকে 8 মিনিট, ঠিক আছে। কি সমস্যা নাই, চলুক, পরে নাহলে আপনারা ভুলে যাবেন, পরে বলবেন যে আমাদের কিছুই মনে নাই, কারণ কেউ তো কিছু লিখতেছেন না। আচ্ছা, সো আপনাদের টাইমিং থাকবে হচ্ছে 5 থেকে 8 মিনিট, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, টপিক আমি দিব, তার আগে আপনাদেরকে যে এক্সেল ফাইলটা দিব সেখানে আপনারা আপনাদের নাম আইডি সেগুলো ফিল আপ করে দিবেন, কারেসপন্ডিংয়ে আপনাদের টপিকের নাম দেওয়া থাকবে, ঠিক আছে, এক্সেলে। ওকে, আচ্ছা, স্লাইড মিনিমাম থাকবে হচ্ছে আপনার 10টা, 8 থেকে 10টা, কারণ এটার মধ্যে আপনার ইন্ট্রোডাকশন স্লাইড আসবে, এখানে আপনার কন্টেন্টের স্লাইড আসবে, আবার লাস্টে দিয়ে আপনারা থ্যাংক ইউ বলেন না, হ্যাঁ, ওটাও তো স্লাইড হিসেবে কাউন্ট হয়, তাই না। সো মিনিমাম আপনার স্লাইড থাকবে হচ্ছে 10টা, ফাইন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে এই যে প্রেজেন্টেশনটা যে আপনারা দিবেন, অবশ্যই ইংলিশ, হ্যাঁ, অবশ্যই ইংলিশ, হ্যাঁ, ইংলিশে প্রেজেন্টেশন দিবেন সুন্দর করে। আর হচ্ছে এই প্রেজেন্টেশনটা হচ্ছে আপনাদেরকে রেকর্ড করে দিতে হবে, ঠিক আছে। ধরেন এই যে আমি ক্লাসে আপনাদের ক্লাস নিচ্ছেন, একটা টপিক ধরে ক্লাসটা নিলাম, ঠিক আছে, এটা তো রেকর্ড হচ্ছে, তাই না। আপনারা ধরেন আপনি একটা টপিক নিলেন, সেই টপিকটা আপনার স্লাইড থাকবে, ক্যামেরাটা আপনার দিকে থাকবে, ফোকাসটা থাকবে আপনার দিকে, আর হচ্ছে আপনার বোর্ডের দিকে, কারণ এখানে তো স্লাইডটা আসবে, সরি এখানে স্লাইডটা আসবে, আপনি টপিকটাকে ডিসক্রাইব করবেন, ঠিক আছে।
প্রেজেন্টেশন যেরকম হয় প্রেজেন্টেশনের মতন করে টপিকটাকে আপনি ডিসক্রাইব করবেন, সেটা টাইমিং হচ্ছে 5 থেকে 8 মিনিটের হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ আছে, 2টা গ্রুপ, ফিমেলদের জন্য একটা, মেলদের জন্য একটা ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ওইখানে আপনাদের প্রেজেন্টেশনটা আপলোড করতে হবে। হ্যাঁ, এটার নিয়মটাই হচ্ছে আপনার প্রেজেন্টেশন ওই ফেসবুকের ওই গ্রুপটাতে আপলোড করতে হবে, ঠিক আছে? আপনাদের হচ্ছে লিঙ্ক শেয়ার করব, আপনারা হচ্ছে এখানে জাস্ট রিকোয়েস্ট দিবেন এবং আপনাদের প্রত্যেকের যাদের আইডিতে আপনাদের iOS-এর নাম থাকতে হবে, নাহলে আমরা কীভাবে রিকগনাইজ করব যে আপনি আসলে iOS-এর স্টুডেন্ট কি না, ঠিক আছে? ফর্মাল ড্রেস আপ, ঠিক আছে? হ্যাঁ, এখন যেরকম রেকর্ড হচ্ছে না, আমি আপনাদের লেকচার দিচ্ছি, টপিক বুঝাচ্ছি, যেরকম রেকর্ড হচ্ছে ঠিক সেম জিনিসটা আপনারা করবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে হ্যাঁ আমি থাকবো না, আপনারা নিজেদের মতন হচ্ছে এই প্রেজেন্টেশনটা রেডি করবেন। ডেডলাইনটা আমি দিয়ে দিব, আপাতত আপনারা হচ্ছে প্রিপারেশনটা নেন, নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করেন স্লাইড বানিয়ে, ঠিক আছে? আমাকে একটু দেখাই নিয়েন স্লাইড, ঠিক আছে? বানানোর পরে স্লাইডটা একটু দেখিয়ে নিয়েন। বেসিক কিছু পার্ট তো থাকবে, কারণ আপনাদের এক একজনের এক একটা টপিক থাকবে, কিন্তু এক একটা টপিকের মধ্যে হলেও কি বেসিক তো কিছু পার্টস থাকে, ওইটা আমি জাস্ট আপনাদেরকে বলে দিব, বাট আরও তো কিছু থাকবে, তাই না? এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক রকম ইনফরমেশান আসবে, সো ওইটা আপনারা আপনাদের মতন করে সুন্দর করে স্লাইডে ইনক্লুড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে স্লাইডে, এই যে আমার স্লাইডে দেখেন না কত বড় বড় লাইন, ডেসক্রিপশন রাখবেন না। আমি যেরকম বোর্ডের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিই না, জাস্ট জিস্ট ইনফরমেশন যেটা থাকে 2 থেকে 3টা ওয়ার্ড বা 5 থেকে 6টা ওয়ার্ডের মধ্যে জাস্ট বুলেট পয়েন্ট করে লিখবেন। আপনাদের পাওয়ার পয়েন্টে এরকম বুলেট পয়েন্ট কিছু থাকে, ঠিক আছে? এই বুলেট পয়েন্টগুলো ইউজ করবেন জাস্ট। হ্যাঁ বলেন। আপনাদের প্রত্যেকের আলাদা স্লাইড হবে। আমি আপনাদেরকে টপিক দিব, ধরেন আপনার টপিক ওর টপিক এক হতেই পারে, কারণ 10টা টপিক থাকবে, 10টা টপিকের মধ্যে আমি আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দিব। সো একটা টপিক 5-6 জনের কাছে যেতেই পারে, কিন্তু আপনাদের প্রেজেন্টেশন স্লাইড সব কিছু আলাদা হবে, মানে আপনার তৈরি করা জিনিস, দ্যাটস ইট, ঠিক আছে? আপনারটা আপনার হবে, আপনারটা আপনি আলাদা করে প্রেজেন্ট করবেন, আপনার স্লাইড আপনি বানাবেন, ঠিক আছে? আপনার স্লাইডের লায়াবিলিটি, আপনার প্রেজেন্টেশনের লায়াবিলিটি সম্পূর্ণ আপনার, এটা আপনার টপিকের সাথে যার মিল আছে তার সাথে কিছু না, ঠিক আছে? সো এটা হচ্ছে রেকর্ড করবেন, এই যেখানে যেরকম রেকর্ড হচ্ছে আপনাদের ফোন দিয়ে রেকর্ড করবেন, রেকর্ড করে হাইয়েস্ট 5 থেকে 8 মিনিট, 5 থেকে 8 মিনিটের মধ্যে রেকর্ডিংটা কমপ্লিট করে ওই যে গ্রুপটা দিলাম, গ্রুপে আগে ফার্স্টে জয়েন হবেন, লিঙ্ক দিব, লিঙ্কের থ্রুতে জয়েন হবেন এবং প্রত্যেকের ফেসবুক আইডিতে আপনাদের হচ্ছে গিয়ে আপনার যে iOS স্টুডেন্ট, আপনার যে iOS কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, সেটা কিন্তু থাকতে হবে। থাকে না যে আপনি স্কুলিং কোথায় করছেন, iOS-এ কোন সাবজেক্টে, কোন ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তাহলে আমরা আপনাকে রেকগনাইজ করতে পারবো না, ঠিক আছে? সো দেন অ্যাড করা হলে দেন ওইখানে হচ্ছে আমি যে টাইমটা দিব ওই টাইমের মধ্যে আপনারা রেকর্ডিং করে সুন্দর মতন আপলোড করে দিবেন। এবং যখন আপনারা ওইখানে ওই লিঙ্কটাতে যখন আপনারা ঢুকবেন, আপনারা এরকম আরও অনেকগুলো প্রেজেন্টেশন দেখতে পারবেন, কারণ প্রিভিয়াসলি যারা প্রেজেন্টেশন দিয়েছে তাদেরটাও তো আছে, তাই না? দেখতে পারবেন। সো আইডিয়া আপনারা ওইখান থেকেও নিতে পারবেন যে এই প্রেজেন্টেশনটা কীরকম হতে পারে। ডেমো স্লাইড আপনারা ওই গ্রুপটাতে জয়েন করলে আপনারা অনেক ডেমো স্লাইড দেখতে পারবেন। কিসের লিঙ্ক? সবারগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে আপলোড হবে। স্যারেরটা কোন স্যারের কথা বলছেন আপনি? কিসের লিঙ্ক? ওইটা হচ্ছে নোটিশ দেওয়ার জন্য। কথা বলেন না প্লিজ, মিসকমিউনিকেশন হবে পরে, মানে সরি মিস ইনফরমেশন পাবেন। ওইটা হচ্ছে শুধু নোটিশ দেওয়ার জন্য। আপনার যেমন ধরেন আপনাদের আছে কোনো একটা ক্লাস হলো না, সেইটার নোটিশ কোথায় দিবে? ওইখানে
ফেসবুকেরও একটা অফিসিয়াল পেজ আছে আপনাদের 15 ব্যাচের, হোয়াটসঅ্যাপেও আছে। ওইটা হচ্ছে শুধু নোটিশ দেওয়ার জন্য, কোনো ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড হোক, ক্লাস রিলেটেড হোক, যে কোনো কিছু, ওইটাতে কিছু না, ওটাতে এগুলো দিবেন না। ফেসবুকে আলাদা হচ্ছে গ্রুপ আছে, ওটাতে আপলোড করবেন, ওইটা আমি বলে দিব। বাট কথা হচ্ছে আমি আপনাদের আজকের মধ্যে ওই ফাইলটা আমি শেয়ার করব, ঠিক আছে? শেয়ার করব আপনাদের 2 দিন টাইম দিব আমি, কালকে পরশু রাত 12টার মধ্যে আপনার হচ্ছে আপনাদের আইডিগুলা, নাম, সেকশন সব কিছু ইনপুট দিয়ে দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে আমি আপনাদের নামের পাশে কারেসপন্ডিং টপিকগুলা মেনশন করে দিব, ঠিক আছে? কি করব? প্রেজেন্টেশন ঈদের পরে এটা দিয়ে আমি ডেটটা বলে দিব। আপাতত আপনারা একটা প্রিপারেশন নিতে থাকেন। আর গ্রুপে জয়েন করলে অনেকগুলো ডেমো স্লাইড আছে, ডেমো প্রেজেন্টেশন আছে, যেটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে কি করতে হয়। এই যে বললাম মিনিমাম 10 পেজ। হ্যাঁ, একজন করে বলেন, আমি বুঝতে পারছি না। আমি একটা কথা কতবার বলবো? এর জন্যই বলে কথা বললেন না। থ্যাংক ইউ। এর জন্যই বলে কথা বললেন না। একটুখানি ইনফরমেশন দিচ্ছি, তাই আপনারা সহ্য করতে পারছেন না। প্রেজেন্টেশনটা ঈদের পরে দিবেন, আমি ডেট জানিয়ে দিব। তো ঈদের মধ্যে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, প্যারা নিতে পারেন, আপনারা নিজেদের মতো স্লাইডটাকে প্রিপেয়ার করতে পারেন, এইটুকুই, ঠিক আছে? টপিক তো দিবই, আমি আপনাদের এক্সেল ফাইল শেয়ার করে দিব। আপনারা নাম, আইডি সব কিছু লিখবেন, আপনাদের কারেসপন্ডিংয়ে আপনাদের টপিক দেওয়া থাকবে, ঠিক আছে? আর যাদের টপিক, সবারই টপিক সিমিলার পড়বে, সাপোজ 3-4 জনের ধরেন একই টপিক পড়বে, কিন্তু আপনাদের ইনফরমেশন, আপনাদের স্লাইড টোটালি ডিফারেন্ট হবে। আপনি আরেকজনের স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিতে পারবেন না, সেটা কাউন্ট হবে না। হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, কিছু বেসিক কিছু পয়েন্টস থাকবে। ফার্স্টে তো হচ্ছে স্লাইডে কি আসে বলেন তো? স্লাইডে ফার্স্টে কি আসে? ইন্ট্রোডাকশন। কার ইন্ট্রোডাকশন? হ্যাঁ, টপিকের নাম থাকবে। আপনি যে কোর্সে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, সেই কোর্সের নাম থাকবে, এবং আপনার পরিচয়, আপনার নাম, আপনার আইডি, আপনি কোন ডিপার্টমেন্টের, আপনি কোন ইউনিভার্সিটির, এটা থাকবে, ঠিক আছে? ধরেন এটা একটা স্লাইড, ঠিক আছে? মানে আপনারা এটাকে আপনার মতন করে সাজাবেন। আমি জাস্ট একটা বেসিক ধারণা আছে। এখানে হচ্ছে আপনার টপিক নেম থাকবে, ঠিক আছে? এখানে ধরেন কোর্স নেম থাকবে, আপনার কোর্স কোনটা, এটা কোনটা, বাংলাদেশ স্টাডিজ, তাই না? কোর্স কোড থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইন্ট্রো। হ্যাঁ, আমি জাস্ট ছোট করে লিখছি, আপনারা কিন্তু এভাবে লিখেন না। হ্যাঁ, সো বেসিক ইনফরমেশনগুলো ফার্স্ট স্লাইডে থাকবে। টপিক নেম, কোর্স কোড, আপনার নাম, আপনার ইন্ট্রোডাকশন, আপনাকে আমি কিভাবে চিনব, আবার ছবি দিয়ে দিয়েন না আপনার। ও ভালো কথা, আপনি কাকে প্রেজেন্ট করছেন, ঠিক আছে? এখানে পাশে হচ্ছে আমার নাম থাকবে, মানে কোর্স টিচার নেম, ঠিক আছে? ওকে, আচ্ছা। এটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে কি, ঠিক আছে? তারপরে সেকেন্ড স্লাইডে থাকবে কন্টেন্টটা কি, আপনি কি টপিক নিয়ে ডিসকাস করছেন, কি বিষয় নিয়ে আপনি ডিসকাস করবেন, আপনার ফার্দার ডিসকাশনগুলো কি টপিকের বেসিসে হবে। যেমন দেখেন,
ফার্স্ট স্লাইডটা দেখেন, এখানে টপিকের নাম দেওয়া আছে, ঠিক আছে, টপিকের নাম দেওয়া আছে, তারপর কোর্স নেম এগুলো তো দেওয়া নেই, এটা জাস্ট আমি ক্যাজুয়ালি বানিয়েছি। আমার নাম দেওয়া আছে, আপনারা আপনার নাম দিবেন, কাকে প্রেজেন্ট করছেন তার নাম দিবেন, ঠিক আছে। টপিকস আপনারা লিখবেন কন্টেন্ট অথবা কনটেক্সট, ঠিক আছে, কন্টেন্ট অর কনটেক্সট। এখানে কিসের মানে এই নামগুলো কিসের নাম বলেন তো? টপিকের নাম, যেই টপিকগুলো এই পুরো স্লাইডে ডিসকাস করা হয়েছে, যে বেসিক টপিকগুলো এখানে ডিসকাস করা হয়েছে, তাই না? আজকে কোনটা ডিসকাস করা হয়েছে? পার্মানেন্ট সেটেলমেন্টের পর থেকে যে টপিকগুলো আসছে সেগুলার, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে হচ্ছে তারপর থেকে আপনাদের টপিকগুলো শুরু হবে, ঠিক আছে। আপনারা ধরেন ব্যাটল অফ প্লাসি, হ্যাঁ, ব্যাটল অফ প্লাসি, এটা সম্পর্কে এই যে এখানে যে কথাগুলো বলা আছে না, এই যে দেখেন পয়েন্ট পয়েন্ট দিয়ে, কিন্তু কি লাইনগুলো তো অনেক বড় বড়, তাই না? জাস্ট আপনি পয়েন্ট দিয়ে এটা জিস্টটুকু লিখবেন উইদিন 6 to 7 ওয়ার্ডস মিনিমাম, ডিসক্রাইব করতে হবে। ইয়েস ইয়েস, ঠিক আছে, জাস্ট বুলেট পয়েন্ট থাকবে, জিস্ট কথাটা থাকবে এখানে, ঠিক আছে। স্লাইডগুলোকে বেশি ইয়া করবেন না, যেহেতু আপনি বুলেট পয়েন্ট দিচ্ছেন, আপনার স্লাইড এমনি তো এত লেখা থাকবে না, তাই না? ফ্রেশ থাকতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে ইউজ করবেন, এমন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন যেটাতে আপনার লেখাগুলো যাতে বোঝা যায়। এখানে যেরকম আপনারা বুঝতে পারছেন না, ঠিক আছে, এটা তো আমি আমার মনের মাধুরী বিষয় তৈরি করা হয়েছে এটা, ঠিক আছে। সো আপনারা এরকম মনের মাধুরী বিষয় তৈরি করবেন না, এমনভাবে তৈরি করবে, কারণ এটার উপর আপনাদের মার্কিং আছে, আমার এটার উপর মার্কিং নেই, আপনারা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। যদি বলেন আমি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্লাইডটা এরকম থাকবে, সরি ইয়াটা এরকম থাকবে যাতে লেখাগুলো বোঝা যায়, ঠিক আছে। আপনাদের ফন্ট হবে হচ্ছে, আমি এগুলা ওই স্লাইডের আপনাদেরকে লিখে দিব, সমস্যা নেই। ফন্ট হবে হচ্ছে টাইমস নিউ রোমান। ফন্ট স্টাইল যেটা পাওয়ার পয়েন্ট স্লাইডে আপনার ফন্ট স্টাইল হবে হচ্ছে টাইমস নিউ রোমান। এটা হচ্ছে বেসিক, বা এটাকে আপনার ইউনিভার্সালি অ্যান্ড অফিসিয়াল ফন্ট হিসেবে এটাকে ধরা হয়, টাইমস নিউ রোমান, ঠিক আছে। আচ্ছা, এখন টাইমস নিউ রোমান আর ফন্ট সাইজ থাকবে হচ্ছে আপনার চোখের সৌন্দর্যের উপর ভিত্তি করে, যে আপনার কাছে ভালো লাগছে কিনা, কতটুকু সাইজ দিলে আপনার ভালো লাগবে ফন্ট সাইজ। বাট বেসিক্যালি ধরা হয় হচ্ছে যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে ফন্ট সাইজ ধরা হয় হচ্ছে 12, কিন্তু যেহেতু এটা আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করছেন, 12 দিলে অনেক ছোট লাগবে, ঠিক আছে। সো আপনারা মোটামুটি আপনাদের যে বললাম 14, 15, 16 যেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। ছবি রাখতে পারেন না, আপনার তো প্রেজেন্টেশন তো পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে করা লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর লাস্টে মাঝখানে টপিকগুলো থাকবে, লাস্টে অবশ্যই কনক্লুশন থাকবে, লাস্টে অবশ্যই কনক্লুশনস থাকবে এবং রেফারেন্স থাকবে। কথা বলেন না, একটু পর আবার জিজ্ঞাসা করবেন ম্যাম কি কি থাকবে। আপনি ওখান থেকে এখানে গেছেন কেন? হ্যাঁ, এখানে আসেন, এখানে ঠান্ডা নেই, এইদিকে এক গায়ে ঠান্ডা লাগে আপনার, এখানে আসেন। আচ্ছা, কথা শোনেন, কথা হচ্ছে যে আপনার একটা পাওয়ার পয়েন্ট এটা ক্রিয়েট করবেন, আর কি বলছিলাম ভুলে গেছি, লাস্টে কি বললাম জানি, কনক্লুশন থাকবে, রেফারেন্স থাকবে। রেফারেন্স মানে হচ্ছে আপনি টপিকগুলা কোথা থেকে নিয়েছেন, আপনি তো নিজে এগুলো বানাতে পারবেন না, যা হয়ে গেছে এগুলো হিস্ট্রি, তাই না, এগুলো তো আপনার ক্রিয়েট করার আছে। যেমন আমার এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলোও কি আমার নিজের না, আমি তো এগুলো কোথাও না কোথাও থেকে পেয়েছি, তাই না। সো আপনারা ইনফরমেশনগুলো যেখান থেকে পাবে সেগুলোর রেফারেন্স লাস্টে আলাদা একটা স্লাইড করে অ্যাড করে দিবেন। সো বেসিক একটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইড, এটা ফিক্সড, একটা কন্টেন্ট বা কনটেক্সটের স্লাইড, এটা ফিক্সড, দুইটা হয়ে গেল স্লাইড, তাই না। লাস্টে হচ্ছে যাবে কনক্লুশনের একটা স্লাইড, 3টা, আর রেফারেন্স 4টা স্লাইড কিন্তু এখানেই ফিক্স হয়ে গেল। এবার মাঝখানে হচ্ছে আপনাকে আরও 6 থেকে 8টা স্লাইড, আপনি যত ইনফরমেশন অ্যাড করতে পারবেন, যত ইনফরমেশন দিতে পারবেন, এটা আপনার জন্য তত ভালো, ঠিক আছে। সাপোজ একই টপিক কিন্তু আপনারও পড়তে পারে, আপনারও পড়তে পারে, সো ইনফরমেশনের ভ্যারিয়েশন কিন্তু থাকবে। সো আপনার বেস্ট ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করবেন।
এবং সুন্দর মতন এই বুলেট পয়েন্টে, যে বুলেট পয়েন্ট কিন্তু অনেক রকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, হ্যাঁ, এরকম স্টার স্টার আছে, যেটাতে যেরকম ভালো লাগে, কিন্তু এরকম কোনো ডেসক্রিপশন রাখবেন না, একদম জাস্ট কথাটা যেটা থাকবে সেটাই লিখবেন। বলেন। আপনি ধরেন আপনার কাছে 10টা ইনফরমেশন আছে, আপনার 10টা লাইন হবে, তাই না? আপনি সেটাকে 2 পেজে নিয়ে গেলেন, 2 পেজে চলে যাবে, কিন্তু এটা আমি বললাম না, দেখার সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি এমনও করতে পারেন, ধরেন আপনার পয়েন্টগুলো যদি 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে হয়, হ্যাঁ, সাপোজ পয়েন্টগুলো যদি 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে হয়, তাহলে আপনি মাঝখানে এই পাশে কিছু পয়েন্ট লিখলেন, আবার এই পাশে কিছু পয়েন্ট লিখলেন, বুঝতে পেরেছেন? ওই শেপ আছে না আপনার, ইসে পাওয়ার পয়েন্টে ইনসার্ট একটা অপশন আছে, এখানে শেপ আছে, তাই না? শেপ থেকে আলাদা বক্স নিয়ে এখানে ইনসার্ট করে এটার মধ্যে জাস্ট এটা কারেসপন্ডিংয়ে বাকিগুলা লিখলেন। আর যদি আপনার লাইনগুলো ধরেন 7 থেকে 8টা ওয়ার্ডের হয়, মানে একটু বড় হয়, সেই ক্ষেত্রে তো আপনি এভাবে করে লিখতে গেলে অনেক হিজিবিজি হয়ে যাবে, তাই না? মানে একটা পেজের মধ্যে অনেক লেখা চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি 2টা ইউজ করেন। কিন্তু সাপোজ এটা ব্যাটল অফ প্লাসি, ঠিক আছে, আমার এই পেজে জায়গা হচ্ছে না, আমার নেক্সট পেজে ব্যাটল অফ প্লাসি সম্পর্কে আমি লিখব, সেখানেও কিন্তু হেডলাইনটা ব্যাটল অফ প্লাসি হবে, ঠিক আছে? ধরেন আমি এটার ইনফরমেশন অর্ধেক এই পেজে রাখলাম, এই স্লাইডে রাখলাম, অর্ধেকটা রাখলাম পরের স্লাইডে, কিন্তু হেডলাইন কিন্তু দিতে হবে কিন্তু ব্যাটল অফ প্লাসি, ফাঁকা রেখে দিয়েন না হেডলাইনের জায়গা। কি যদি আপনার টপিক যদি ছোট হয়, যদি আপনার পয়েন্ট যদি কম হয়, তাহলে আপনি রাখতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, রিলেটেড যে পিকচার্স, যেমন এখানে রিলেটেড কিছু পিকচার্স ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা আছে, তাই না? আপনারা চাইলে সাইডে ব্যাকগ্রাউন্ডে যেরকমই হোক না কেন একটা ভাইব আনতে পারেন, ঠিক আছে? পিকচার রেখে এটা রিলেটেবল যে পিকচার ওগুলো রাখতে পারেন, ঠিক আছে? এই তো। আর কথা হচ্ছে, হ্যাঁ, এবার হচ্ছে প্রেজেন্টেশন যেটা দিবেন সেটা হচ্ছে বুলেট পয়েন্টগুলো ধরে যখন প্রেজেন্টেশনটা দিবেন ওইটাকে ডিসক্রাইব করবেন, কিন্তু আপনার চোখ কিন্তু আপনার স্লাইড প্লাস হচ্ছে আপনার সামনে যে ক্যামেরা থাকবে দুইটাকে ব্যালেন্স করতে হবে। এমন না যে আপনি শুধু স্লাইডের দিকে তাকাই বলে যাচ্ছেন, ঠিক আছে, আবার শুধু এইদিকে তাকাই বলে যাচ্ছেন, তাহলে এভাবে তাকাই বললে হবে কি, বুঝাই যাবে যে আপনি মুখস্থ করে আসছেন। সো আপনি ধরেন এই পয়েন্টটা সম্পর্কে বলছেন, হ্যাঁ, পয়েন্টটা বললেন যে এই পয়েন্টটা এটা, দেন এটা সম্পর্কে আপনি এভাবে ডিসক্রাইব করলেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, আপনি হ্যান্ড ইউজ করতে পারবেন, মানে ইন্ডিকেট করতে পারবেন যে আমি এখন এটা সম্পর্কে বলছি, কি বলছি, এটা বলছি। আবার এই টপিকটা বললেন, আচ্ছা আমি এখন এটা নিয়ে ডিসকাস করবো, সো আমি এটাকে সামনে তাকিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা কিন্তু ইংলিশে বলতে হবে পুরাটা। সো আপনাদের যেভাবে সুবিধা হয়, আপনারা যদি মনে করেন যে আমি এটাকে মুখস্থ করব, তাহলে একদম মুখস্থ করেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ট্রাই টু প্র্যাকটিস করতে থাকলে এটা এমনিতেই আপনাদের আয়ত্তে চলে আসবে। যে 10টা দিন বা 9টা দিন আপনারা বন্ধ পাচ্ছেন, একটু প্র্যাকটিস করেন নিজেদের জন্য, কারণ আপনাদের এই ইংলিশ বলা শুরু হয়েছে হচ্ছে এই সেমিস্টার থেকে, এবং আগামী সারা জীবন আপনাকে ইংলিশের উপরেই চলতে হবে। আপনার যে কোনো রকম ডকুমেন্টস ক্রিয়েট করা, প্রেজেন্টেশন বলেন, কমিউনিকেশন বলেন, ভালো একটা কোম্পানিতে জব করলে এমনিতে আউটসাইড মানে হচ্ছে বায়ার্সদের সাথে আপনাদের কথা বলতে হবে, ক্লায়েন্টসদের সাথে আপনাদের কথা বলতে হবে, সো সব কিছু ইংলিশ। সো ট্রাই টু প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস কর। আপনারা যে 2টা দিন দিব, আপনারা মানে পরশু দিনের মধ্যে আপনাদের নাম আইডিগুলো এক্সেল ফাইলে দিয়ে দিবেন, ঠিক আছে? বেসিক্যালি আপনাদের একটা ফর্ম শেয়ার করব, ওইটা আমার কাছে এক্সেল ফাইল হিসেবে আসবে আর কি। ওইখানে আমি আপনাদের এক্সেল ফাইলের এক্সেসটাও দিয়ে দিব, করেসপন্ডিংয়ে আপনাদের নাম থাকবে, টপিকসের নাম থাকবে, ঠিক আছে? দ্যাটস ইট। আর কোনো কোয়েশ্চেন আছে? আমি যা বলতে পারি নাই, আমি মনে হয় সব কিছুই বলেছি। যদি আমার 1-2টা পয়েন্ট মিসও চাই, আপনাদের যে ফর্ম থাকবে, ফর্মে সব ইনফরমেশন ইলাবোরেট করা থাকবে। আমি কিছু টপিক বাইরেরও টপিক আছে, কারণ আলটিমেটলি এগুলোতে আপনারা ইন্টারনেট বা হচ্ছে কোনো বই থেকে দেখেই তো আপনারা করবেন, তাই না?
সো কিছু অনেক টপিক আছে, বাইরের টপিকও আছে, মানে যেগুলো এখনো পড়ানো হয় নাই, ঠিক আছে। বেসিক্যালি হিস্ট্রি বেসিসেই থাকবে, বেসিক্যালি হিস্ট্রির বেসিসেই থাকবে, ঠিক আছে। যেহেতু আপনাদের হিস্ট্রি পর্যন্তই পড়ানো হয়েছে, হিস্ট্রির বেসিসই থাকবে, কিন্তু এই টপিকের বাইরেও টপিক থাকবে, কারণ আলটিমেটলি আপনারা কি, আপনারা গুগল থেকেই তো ইনফরমেশনগুলো নেবেন, আপনারা বিভিন্ন বইয়ের রেফারেন্স থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন, তাই না। সো ইনফরমেশন আপনাদের কাছে অ্যাভেলেবল, আপনাদেরকে সেগুলোকে জাস্ট অ্যাকিউমুলেট করে সুন্দর করে আপনাদের স্লাইডে সাজাতে হবে, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি, ঠিক আছে। সো মিনিমাম স্লাইড থাকবে কয়টা, মিনিমাম 10টা, এর মধ্যে 4টা স্লাইড তো আমি বলেই দিলাম, 6 থেকে 7টা, যদি দরকার পড়ে আরও স্লাইড বানান, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার ইনফরমেশনের উপর ডিপেন্ড করতেছে। হয়তো বানালো, ও হয়তো ইনফরমেশন পেলো 4টা স্লাইড দিয়ে বা 6টা স্লাইড দিয়ে, আপনার কাছে হয়তো আরও বেশি ইনফরমেশন আছে, আপনার হয়তো এই 6টা স্লাইডে হবে না, আপনি আরও স্লাইড বানান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 10টা স্লাইডই হতে হবে সেটা না, মিনিমাম 10টা বলেছি, বাট এরও বেশি হতে পারে। আবার এত বেশি করেন না যে আপনাকে টাইম লিমিট কতটুকু দিয়েছে, 5 থেকে 8 মিনিট, এর বেশি হয়ে যায়, এই লিমিটের বাইরে গেলে কিন্তু আবার পেনাল্টি আছে, পেনাল্টি মার্কস কাউন্ট হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। কনটেক্সটের উপরে তো স্লাইড 3-4টা দরকার পড়ে না, কারণ কনটেক্সটে মূলত থাকবে হচ্ছে আপনি কি নিয়ে ডিসকাস করবেন, কি কি টপিকগুলো নিয়ে ডিসকাস করবেন, টপিকগুলোর নাম থাকবে জাস্ট, হ্যাঁ। আপনি ডিসকাশন কি, আপনি কনটেক্সট বা কন্টেন্টে যেই টপিকগুলো রাখছেন সেগুলোই তো ফার্দার আপনি ডিসকাস করছেন, ফার্দার স্লাইডগুলো তো আপনি ডিসকাস করছেন। এই যে এখানে যে টপিকসগুলো, হ্যাঁ এখানে যে আপনার কন্টেন্টের মধ্যে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো নিয়েই কিন্তু আপনার ফার্দার ডিসকাস করা হয়েছে। সো আপনি কন্টেন্টে কীভাবে 2-3টা স্লাইড আপনি বানাবেন, যদি ধরেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা টপিক আছে, আপনার যদি 16টা টপিক থাকে, যদি একটা স্লাইডে যদি জায়গা না হয়, এটাকে সুন্দর করে কনসাইজ করে পাশে, ওই যে বললাম না একটা শেপের থেকে একটা বক্স নিয়ে এরকম পাশে সুন্দর করে জিনিসটাকে সুন্দর করে করবেন। আর যদি তাতেও মনে হয় যে আপনার ভালো লাগছে না, তাহলে আপনি নেক্সট আরেকটা স্লাইড নিয়ে নেন কন্টেন্টের। কিন্তু কন্টেন্টের স্লাইড আসলে বেসিক্যালি এত 2-3টা লাগে না, বাট যদি আপনার ইনফরমেশন অনেক বেশি হয়, টপিক যদি মানে বোঝানোর টপিক যদি অনেক বেশি হয়, সাপোজ এখানে 8টা আছে, আপনার টপিক ধরেন আপনার 16টা, তখন যদি আপনার মনে হয়েছে না এই পেজে আমি যদি এতগুলোকে রাখি ভালো লাগবে না, তখন আপনি নেক্সট স্লাইডে এটাকে সেন্ড করেন। কিন্তু 8টা পয়েন্ট না, 8টা টপিক লাগবে, যেমন ধরেন আমি বলি, যেমন ধরেন পার্মানেন্ট সেটেলমেন্ট, যেমন ধরেন ব্যাটল অফ প্লাসি, এটা একটা টপিক, এটার বেসিসে আমি 1টা কিংবা 2টা স্লাইডে বানাতেই পারি, যদি ইনফরমেশন বেশি থাকে। আপনি যদি একটা স্লাইডে যদি না, টপিক একটাই দিব আপনাদেরকে, হ্যাঁ, কিন্তু ওই টপিকের বেসিসে তো আপনার ওগুলো অনেকগুলো প্লটস আছে, প্লটস যেরকম হচ্ছে আমি ধরেন আপনাকে নিয়ে যদি জীবনী বানানো হয়, ঠিক আছে, আপনার নাম কি, হ্যাঁ রাহাত, আচ্ছা আপনার রাহাত হচ্ছে একটা টপিক, ঠিক আছে। আপনাকে আমি বললাম আপনি আপনার নাম মানে আপনাকে নিয়ে একটা জীবনী লেখেন, তাহলে ওটার মধ্যে কি আপনি শুধু রাহাত একদম জাস্ট ডেসক্রিপশন লিখে যাবেন, তা তো না। আপনার বার্থ কোথায় হয়েছে, বার্থ নিয়ে আপনি একটা পয়েন্ট লিখতে পারেন, কন্টেন্টে আপনি রাখলেন আপনার বার্থ, ঠিক আছে, তারপরে রাখলেন হচ্ছে আপনার আপব্রিঙ্গিং, মানে আপনার বেড়ে ওঠাটা কোথায় হয়েছে, ঠিক আছে, তারপর আপনার স্কুলিং, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কলেজ, ইউনিভার্সিটি, তারপরে জব, তারপর হচ্ছে আপনার বার্থের মধ্যে আছে ধরেন পেরেন্টস, ঠিক আছে, তারপর আপনার ম্যারেজ তো করবেন তাই না, তারপর হচ্ছে ম্যারেজের পর হচ্ছে আপনার আফটার ম্যারিড লাইফ, ঠিক আছে, করতে করতে একটা সময় কি আপনি
আপনি জানেন না আপনি কবে এন্ড হবেন, সো আপনি মানে যখন যে অবস্থায় আছেন ততটুকু পর্যন্তই কি আপনি শেষ করবেন, তাই না? তার মানে কি আপনি একটা টপিক, আপনার রিলেটেড কতগুলো কন্টেন্টের মধ্যে কতগুলো টপিক আসলো, অনেকগুলা, তাই না? সো ঠিক এই প্রত্যেকটা টপিকের কি, আচ্ছা প্রত্যেকটা টপিকের কি আলাদা আলাদা কি আছে, হ্যাঁ এক্সপ্লেনেশন থাকবে। এবং জিনিসটা হচ্ছে দেখেন এই টপিকটার নাম কি, ব্রিটিশ রুল ইন বেঙ্গল। এটা কিন্তু একটা টপিক, ব্রিটিশ রুল ইন বেঙ্গল। এর আগেরটা কি বলছিলাম, মুসলিম রুল ছিল, তাই না? আগেরটা ছিল মুসলিম রুল, তার আগেরটা কি ছিল, অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি টপিক, কিন্তু প্রত্যেকটার আন্ডারে কি এটা আলাদা আলাদা সেগমেন্ট আসছে। যেমন এটার সেগমেন্টে হচ্ছে এই টপিকসগুলো আছে, এই টপিকসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? তারপর ব্রিটিশ রুলের ক্ষেত্রে কি আলাদা আলাদা টপিকস নিয়ে ডিসকাস করা হয়েছে, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি আলাদা আলাদা রেসেস নিয়ে ডিসকাস করা হয়েছে। সো যে টপিকটা দেওয়া হবে, ধরেন এরকমই ভাস্ট একটা টপিক দেওয়া হবে, সেটার বেসিসে আপনি হচ্ছে এরকম ওইটার সাব টপিকগুলোকে আপনি ডিসক্রাইব করবেন, এবং কন্টেন্টে হচ্ছে আপনি কি ডিসকাস করবেন সেই টপিকগুলোকে রাখবেন। এবং ধরেন ব্যাটল অফ প্লাসি, এটা নিয়ে একটা স্লাইড বানাবেন, পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, যদি এক স্লাইডে না হয় আরেকটা স্লাইড বানালেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হেডে যাবে হচ্ছে ব্যাটল অফ প্লাসি, কারণ ওইটার এক্সটেনশন হিসেবে আপনি সেকেন্ড স্লাইডটাকে বানিয়েছেন। তারপরেরটা কি, তারপরেটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে একটা স্লাইড হবে, ধরেন বুলেট পয়েন্টস থাকবে, ঠিক আছে? তারপর এটা কি পার্মানেন্ট সেটেলমেন্ট, এরকম করে এক একটা স্লাইড আসবে, ফাইন।